স্বাধীনতার পর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য মূলত আমদানি ও নিজস্ব উৎপাদিত পণ্যের রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারি খাতের বিকাশ এবং বৈদেশিক বাণিজ্যের নীতি সংস্কারের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি পায়। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরেই তৈরি পোশাক ও প্রথাগত রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল ছিল। এই প্রেক্ষাপটে শুধুমাত্র নিজস্ব উৎপাদিত পণ্যের রপ্তানির উপর নির্ভর না করে আন্তর্জাতিক ট্রেডিং, লজিস্টিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং বাণিজ্য মধ্যস্থকারী সেবার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন ক্ষেত্র তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রেক্ষিতেই রি-এক্সপোর্ট, অনট্যাপ বাণিজ্য এবং মার্চেন্টিং ট্রেড সেই রূপান্তরেরই অংশ, যা ভবিষ্যতে বাংলাদেশকে একটি আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক্স হাবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, মূলত রি-এক্সপোর্ট, অনট্যাপ বাণিজ্য বা মার্চেন্ট ট্রেড বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রফেশনাল গেটওয়ের পক্ষ থেকে আমি মাসুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব আন্তর্জাতিক ব্যাংকিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মার্চেন্টিং ট্রেড। মার্চেন্টিং ট্রেডের ধারণাটি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন হলেও উন্নত বিশ্বের বিভিন্ন দেশে হাজার বছরের পুরনো। প্রাচীনকালে আরব, ফিনিশীয়, চায়না, ভারতীয় বণিকরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করে অন্যান্য দেশে বিক্রি করতেন। তারা নিজের উৎপাদক না হয়েও মধ্যস্থকারী বা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতেন। ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির ফলে মার্চেন্টিং ট্রেড ব্যাপকভাবে প্রসার লাভ করে। সিল্ক রুট ও সামুদ্রিক বাণিজ্যিক পথে মধ্যস্বত্বভোগী বণিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলো যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন দেশ থেকে পণ্য সংগ্রহ করে অন্য দেশে বিক্রি করত। কালের পরিক্রমায় এভাবেই মার্চেন্টিং ট্রেড আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিণত হয়েছে। বিশ্বায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধার কারণে মার্চেন্টিং ট্রেড দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আওতায় আন্তর্জাতিক বাণিজ্যের একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। 14 ডিসেম্বর 2022 তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত একটি সার্কুলার নাম্বার 22-এর মাধ্যমে মার্চেন্টিং ট্রেড বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশে এই পদ্ধতিকে জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে। মার্চেন্টিং বিষয়টি ভালোভাবে জানতে হলে রি-এক্সপোর্ট এবং অ্যান্টিপোর্ট ট্রেড বিষয়ে আলোচনা করলে বিষয়টি আরো সুবিধা হবে বলে আমি মনে করি। আজকের রি-এক্সপোর্ট, অনট্যাপ ট্রেড এবং মার্চেন্টিং ট্রেডের পুরো বিষয়টি আলোচনা করা হয়েছে আমার রচিত গ্রন্থ আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিময়, অর্থায়ন থেকে। এই বইটি মূলত ফরেন এক্সচেঞ্জের A to Z বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 526 পৃষ্ঠার এই বইটিতে মোট 29টি অধ্যায়ে ফরেন এক্সচেঞ্জের খুঁটিনাটি প্রায় সব বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। আমার রচিত আরেকটি বই হচ্ছে সমকালীন ব্যাংকিং। একটি বই যদি ব্যাংকিং কে রিপ্রেজেন্ট করে তাহলে বলবো এই সমকালীন ব্যাংক। 428 পৃষ্ঠার বইটিতে মোট 12টি অধ্যায় ব্যাংকিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বলতে গেলে সকল ব্যাংকিং এর সমাধান এক মলাটে আবদ্ধ করা হয়েছে। তো বইটি যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ দিতে পারেন। মূল আলোচনার দিকে ফিরে আসছি। প্রথমে আলোচনা করব রি-এক্সপোর্ট কাকে বলে। রি-এক্সপোর্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমদানিকৃত কোনো পণ্যের গুণমান, আকৃতি বা উভয়ের পরিবর্তন ঘটিয়ে স্থানীয়ভাবে পুনঃ প্রক্রিয়াজাত বা প্রসেসিং করার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে সেটি তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয়। মনে করি বাংলাদেশি ট্রেডার্স $1,00,000 কাঁচা চামড়া চীন থেকে প্রথমে বাংলাদেশে আমদানি করবে, আবার তা পুনরায় ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করবে। পুরো প্রসেসটা চিত্রের মাধ্যমে যদি আমি প্রকাশ করি তাহলে দেখা যাবে প্রথমেই চীন থেকে কাঁচা চামড়া $1,00,000 মূল্যের বাংলাদেশে আমদানি করলো এবং তারপরে বাংলাদেশের ভিতরে প্রয়োজনীয় প্রসেসিং, কোয়ালিটি বা কোয়ান্টিটির পরিবর্তন করার পরে সেটা আবার ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করা হলো। সেটার মূল্য ধরা হলো $1,05,000। তো এই যে প্রক্রিয়াটি, এটি হলো রি-এক্সপোর্ট। রি-এক্সপোর্টের বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন পণ্যটি প্রথমে এলসি বা কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করতে হবে। আমদানিকৃত পণ্যের উপর দেশের অভ্যন্তরে প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পুনঃ প্রক্রিয়াজাতকরণের ফলে
পণ্যের গুণগত মান বা কোয়ালিটি, আকৃতি বা শেপ বা উভয়ের পরিবর্তন ঘটতে হবে। পুনঃ প্রক্রিয়াজাতকরণের ফলে পণ্যটি অন্য একটি বিদেশি দেশে রপ্তানি করতে হবে। আমদানি নীতিমালা আদেশ বা আইপি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে। সাধারণত আমদানি মূল্যের উপর ন্যূনতম 10% মূল্য সংযোজন বা ভ্যালুয়েশন থাকতে হবে। এবার আলোচনা করব অ্যান্টিপোর্ট ট্রেড বা অনটাপো বাণিজ্য কাকে বলে। অনটাপো বাণিজ্য হলো এমন একটি বাণিজ্য ব্যবস্থা যেখানে একটি দেশ থেকে পণ্য আমদানি করে তা নিজ দেশে ভোগ বা ব্যবহার না করে সরাসরি অন্য একটি তৃতীয় দেশে রপ্তানি করা হয়। রি-এক্সপোর্টের সাথে অনটাপো বাণিজ্যের প্রধান পার্থক্য হলো আমদানিকৃত মালের কোনো পরিবর্তন করা যাবে না। আমরা যদি অনটাপো বাণিজ্যটাকে চিত্রের মাধ্যমে আলোচনা করি তাহলে দেখা যাবে $1000 মূল্যের র লেদার চায়না থেকে বাংলাদেশে আমদানি করা হলো এবং পণ্যটি বাংলাদেশের বন্দরের মধ্যেই থাকবে, বন্দরের বাইরে আসবে না, এবং ওই বন্দর থেকে আবার ইউরোপীয় ইউনিয়নে এক্সপোর্ট করা হলো। এখানে অন্য কোনো পরিবর্তন, কোয়ালিটি, কোয়ান্টিটি কোনো কিছুই পরিবর্তন করা হবে না, এমনকি বন্দরের বাইরেও মালামাল যাবে না। তবে এর ফলে দেখা গেল যে বাংলাদেশের বিদেশ থেকে আমদানি করে আবার আরেকটা দেশে রপ্তানি করার মাধ্যমে মুনাফা অর্জন করলো। আমরা এবার দেখব কি ফিচার্স অফ অ্যান্টিপোর্ট ট্রেড। এক নম্বর হচ্ছে প্রক্রিয়াজাতকরণ ছাড়া আমদানি রপ্তানি। সাধারণত সরবরাহকারী বা সাপ্লায়ার, ব্যবসায়ী বা ট্রেডার এবং ক্রেতা তিনটি ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করে। এই ধরনের বাণিজ্যের ক্ষেত্রে ন্যূনতম মুনাফার হার হবে 5%, অর্থাৎ 5% ভ্যালুয়েশন থাকতে হবে। পণ্যের গুণগত মান, পরিমাণ, আকৃতি, শেপ, অন্যান্য ভৌত বৈশিষ্ট্য যেমন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অপরিবর্তিত থাকবে। পণ্যটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ছাড়া বা খালাস করা যাবে না, শুধুমাত্র এক বন্দর থেকে অন্য দেশের বন্দরে পাঠানো যাবে। রপ্তানির পূর্বে যদি পণ্যটিকে বাংলাদেশের অভ্যন্তরের একটি বন্দর থেকে অন্য বন্দরে স্থানান্তর করতে হয় তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। আমদানির অর্থ পরিশোধ এবং রপ্তানি আয় গ্রহণ পুরো প্রক্রিয়াটি বাংলাদেশের একটি অনুমোদিত ডিলার বা অথরাইজড ডিলারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এবার আলোচনা করব রিপোর্টিং প্রক্রিয়া, অর্থাৎ রি-এক্সপোর্ট এবং অনটাপো বাণিজ্য সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে কিভাবে রিপোর্ট করা হবে। তো সহজ কথায়, যে ক্ষেত্রে ইম্পোর্ট করা হবে সেটা আইএমপি ফর্ম এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে এক্সপোর্ট ফর্ম দিয়ে রিপোর্ট করতে হবে। তো এবার আলোচনা করবো আমরা মার্চেন্টিং ট্রেড কাকে বলে। মার্চেন্টিং ট্রেড বলতে এমন একটি বাণিজ্যিক লেনদেনকে বোঝায় যেখানে একজন বাংলাদেশি ব্যবসায়ী বা যাকে ট্রেডার বলা যাবে কোনো বিদেশি দেশ থেকে পণ্য বা সেবা আমদানি করবেন এবং সেই পণ্য বা সেবা বাংলাদেশে প্রবেশ না করেই সরাসরি অন্য একটা বিদেশি ক্রেতার নিকট রপ্তানি করবে। এর আগে আমরা দেখেছি অনটাপো বাণিজ্যের ক্ষেত্রে মালামাল প্রথমে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপর তৃতীয় কোনো দেশে রপ্তানি হয়েছে। এর মধ্যে পার্থক্য হলো মার্চেন্টিং ট্রেড মালামাল বাংলাদেশে প্রবেশ না করে সরাসরি বিদেশি কোনো তৃতীয় দেশে রপ্তানি করা হবে। তো আমরা যদি এই বিষয়টা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখেন, চায়না থেকে কিছু মালামাল জার্মানিতে এক্সপোর্ট করব। বাংলাদেশি কোনো ট্রেডার্স বা ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন চায়না থেকে মালামালগুলো ক্রয় করবেন, সেখানে ক্রয় করে আবার জার্মানিতে এক্সপোর্ট করবেন। তাহলে প্রক্রিয়াটি কিভাবে হবে? তিনি চায়নায় যাবেন, গিয়ে সেখানে মালামাল বিভিন্ন জায়গা থেকে গুডস পারচেস করবেন, পারচেস করে সরাসরি সেখান থেকে জার্মানিতে এক্সপোর্ট করবেন। তো ধরি $1,00,000 মাল চায়না থেকে তিনি জার্মানিতে এক্সপোর্ট করার পরে কি হলো, এই এক্সপোর্ট প্রসিডটা এবার বাংলাদেশে আসবে। ধরি $1,05,000 আসলো, তো বাংলাদেশ এবার কি করবে, চায়নাকে ইম্পোর্ট পেমেন্ট দিবে। চায়নাকে দিবে কত? $1,00,000। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি 5% গেইন, অর্থাৎ $1,00,000 আমদানির বিপরীতে $1,05,000 রপ্তানি করা হলো, $5,000 মুনাফা অর্জন করলো। মার্চেন্টিং ট্রেডের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে বাংলাদেশের মাধ্যমে কোনো পণ্যের ফিজিক্যাল মুভমেন্ট নাই, অর্থাৎ একটি বিদেশি দেশ থেকে মালামাল সংগ্রহ বা আমদানি করে সরাসরি তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয়, পণ্যটি কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করবে না। মার্চেন্টিং ট্রেড সাধারণত তিনটি পক্ষ জড়িত থাকে। একটা হলো বিদেশি সরাসরি সরবরাহকারী বা ফরেন সাপ্লায়ার, বাংলাদেশি মার্চেন্টিং ট্রেড, আরটা হলো বিদেশি ক্রেতা বা ফরেন বায়ার। বাংলাদেশি ট্রেডার একটি দেশ থেকে পণ্য ক্রয় করবেন এবং অন্য একটি দেশে বিক্রয় করবেন। তিনি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পার্থক্য থেকে মার্কআপ বা ট্রেড মার্জিন হিসেবে আয় করবেন। আরেকটা বিষয় হলো পণ্য সরবরাহকারী দেশ থেকে সরাসরি ক্রেতার দেশে মালটি পাঠানো হবে। এ কারণে বাংলাদেশে কোনো আমদানির ছাড়পত্র
বা ইম্পোর্ট ক্লিয়ারেন্স বা শুল্ক কর্তৃপক্ষের নিকট থেকে কাস্টম এন্ট্রি ইত্যাদি প্রয়োজন হয় না। সম্পূর্ণ মার্চেন্টিং ট্রেড একটি মাত্র অনুমতি ডিলার বা এডি শাখার মাধ্যমে সম্পন্ন করতে হবে। এডি ব্যাংক লেনদেনের ক্রয় অংশ বা ইম্পোর্ট লেগ এবং বিক্রয় অংশ বা এক্সপোর্ট লেগ উভয়ই তদারকি ও পর্যবেক্ষণ করবে। এবার আমরা দেখব রিপোর্টিং প্রসিডিউর। আমরা এর আগে দেখেছি যে রি-এক্সপোর্ট এবং অনট্রাপোর্টেড এর সম্পন্ন করতে আইএমপি এবং ইএক্সপি ফর্মের প্রয়োজন হতো, কিন্তু মার্চেন্টিং ট্রেডের ক্ষেত্রে ইএক্সপি বা আইএমপি ফর্মের প্রয়োজন হবে না। এখানে এক্সপোর্ট লেগের ক্ষেত্রে ইএক্সপির পরিবর্তে ফর্ম সি, আর ইম্পোর্ট লেগের ক্ষেত্রে আইএমপির পরিবর্তে পিএম ফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।